হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা ক্লাস 11-এর 7 নম্বর চ্যাপ্টারে রয়েছি। সেখানে আমাদের লাস্ট যে বিষয়টা আলোচনা হয়েছিল সেটা হলো জড়তা ভ্রামক। সেই জড়তা ভ্রামক আলোচনা করতে গিয়ে আমরা জড়তা ভ্রামকের যে তাৎপর্য সেটা খুঁজে পেয়েছি বা ফিল করতে পেরেছি, আর সেখান থেকে আমরা চক্রবর্তীর ব্যাসার্ধ এই যে নতুন একটা রাশি, সেই রাশি সম্পর্কে আমরা জেনেছি। এছাড়াও আমরা বিভিন্ন বস্তুর জড়তা ভ্রামক নির্ণয় করেছি। মূলত আমরা বিভিন্ন বস্তুর ভার কেন্দ্র সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করেছিলাম। যেমন করে আমরা পেয়েছি যে 1 নম্বর আমরা ফার্স্ট যেটা পেয়েছিলাম সেটা হলো গিয়ে এম ভরের একটি দণ্ড যার দৈর্ঘ্য এল, এই রকম একটা অক্ষ, এইখানে তার ভার কেন্দ্র রয়েছে। ভার কেন্দ্রগামী যে লম্ব অক্ষ, সেই লম্ব অক্ষ সাপেক্ষে আমরা জড়তা ভ্রামকের মান পেয়েছিলাম 1/12 ml²। 2 নম্বর আমরা কি পেয়েছিলাম না, একটা রিং রয়েছে, রিংয়ের কেন্দ্রগামী যে লম্ব অক্ষ অর্থাৎ যে অক্ষটা রয়েছে, এটা যদি বোর্ডের তলে থাকে তাহলে বোর্ডের তলের সঙ্গে যে লম্ব অক্ষ, সেই অক্ষ সাপেক্ষে এর জড়তা ভ্রামক আমরা পেয়েছিলাম mr²। তারপরে আমরা পেয়েছি ডিস্ক, এরকম একটা চাকতি বা ডিস্ক রয়েছে যার ভর m এবং ব্যাসার্ধ r। সেক্ষেত্রে এক্ষেত্রেও আমরা ভর কেন্দ্রগামী বা ভার কেন্দ্রগামী যে লম্ব অক্ষ অর্থাৎ এই ডিস্কটা যে তলে রয়েছে তার লম্ব দিকে যে অক্ষ রয়েছে যেটা ওই কেন্দ্রগামী, তার সাপেক্ষে জড়তা ভ্রামক পেয়েছিলাম 12 mr²। এছাড়াও আমরা পেয়েছিলাম যে এরকম একটা যদি গোলক থাকে, গোলীয় খোলক, যেটাকে আমরা বলছি হলো স্ফিয়ার, অর্থাৎ ভেতরে কোনো মেটেরিয়াল নেই, মেটেরিয়ালটা এরকমভাবে আছে, তার ভর যদি m হয়, তার ব্যাসার্ধ যদি r হয়, তাহলে তার জন্য আমরা 2/3 mr² জড়তা ভ্রামক পেয়েছি। কার সাপেক্ষে না, এই রকম কোনো অক্ষ সাপেক্ষে, ব্যাস বরাবর, যে কোনো ব্যাস বরাবর কোনো অক্ষ সাপেক্ষে আমরা জড়তা ভ্রামকের মান নির্ণয় করতে পেরেছি 2/3 mr²। এছাড়াও আমরা নির্ণয় করিনি, সেটা তোমাদের পিডিএফে রয়েছে, তোমরা চাইলে দেখে নেবে, যে এরকম কেন্দ্রগামী যে অক্ষ, এটা যদি নিরেট স্ফিয়ার হতো, অর্থাৎ নিরেট গোলক যদি হতো, অর্থাৎ সলিড স্ফিয়ার যদি হতো, সেক্ষেত্রে এর ভর m হলে আর ব্যাসার্ধ r হলে জড়তা ভ্রামকের মান হতো 2/5 mr²। এইগুলো আমরা কিন্তু পেয়েছি। হ্যাঁ, তাহলে নিরেট গোলক, ফাঁপা গোলক, ডিস্ক, তারপরে হলো গিয়ে এটা রিং, এই সমস্ত দণ্ড, এগুলোর ক্ষেত্রে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে ভার কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক পেয়েছি। এছাড়াও আমরা যদি দেখি, আরও যদি আমরা হিসেব করি, এরকম যদি ফাঁপা চোঙ হয়, ফাঁপা চোঙ যার ব্যাসার্ধ আর যার ভর m, সেক্ষেত্রে ওই ফাঁপা চোঙটাকে তুমি চেপটে দাও, চেপটে দিলে এই রিংয়ের মতো হয়ে যাবে। এরকম একটা ফাঁপা চোঙ দেওয়া হয়েছে, তুমি কি করলে, চেপটে দিলে সেটা রিংয়ের মতো হয়ে যাবে। তাহলে সেইখান থেকে আমরা বুঝতে পারছি এর জড়তা ভ্রামক হবে mr²। এবারে নিরেট চোঙ যদি হয়, এই চোঙের ভেতরে সব জায়গায় মেটেরিয়াল রয়েছে, একে যদি চেপটে দাও সেটা ডিস্কের মতো হয়ে যাবে। সেক্ষেত্রে এর ব্যাসার্ধ r হলে এবং ভর m হলে এর জড়তা ভ্রামক হবে mr²। এই সমস্তগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। আরেকটা আমাদের আলোচনা রয়েছে, তোমরা পিডিএফে পেয়ে যাবে, যেটা আমরা এখানে সময়ের জন্য বেশি করিনি। সেটা কি না, এইরকম যদি একটা আয়তাকার প্লেট হয়, যে আয়তাকার প্লেটের এইটা হচ্ছে প্রস্থ আর এইটা হলো দৈর্ঘ্য, তার ভর কেন্দ্রগামী যদি কোনো অক্ষ আমরা পাই, সেক্ষেত্রে তার জড়তা ভ্রামক হবে 1/12 l² + b²। এটাও মনে রাখা খুবই সহজ, কারণ এটার ক্ষেত্রে 1/12 ml² হয়, একটা রেখা বরাবর একদিকে আছে, আর এ হলে কি হবে, এরকম অনেকগুলো রেখা আছে,
অনেকগুলো রেখা যদি এরকম থাকতো, প্রত্যেকটার দৈর্ঘ্য যদি বি হতো, তাহলে 1/12 এমটা দিতে ভুলে গেছি, এম ইন্টু বি স্কোয়ার হতো। আবার এই দিকে যদি এরকম করে রেখা থাকতো, তার জন্যও হতো 1/12 এম এল স্কোয়ার। এই দুটো যোগ করে হতো 1/12 এম এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রগুলো তোমরা কিন্তু একেবারে মুখস্থ করতে হবে, এগুলো সব লার্ন করতে হবে, একবারে মুখস্থ করে তোমরা রাখবে। এইগুলো মুখস্থ করলে আমরা যদি এই জড়তা ভ্রামক সম্পর্কিত প্রয়োজনীয় উপপাদ্য যেটা আমরা এখন আলোচনা করতে চাচ্ছি, সেইগুলো প্রয়োগ করে আমরা এর সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে পারবো। অর্থাৎ এরকম একটা অক্ষ সাপেক্ষে জানি, এরকম একটা অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে পারবো, অথবা এইরকম একটা অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে পারবো। এখন আমরা এই অক্ষ সাপেক্ষে জানি, এইরকম একটা অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে পারবো। আবার আমরা এরকম এরকম লম্ব অক্ষ সাপেক্ষে জানি, এই তলের কোনো ব্যাস বরাবর, এই তলে ব্যাস মানে এই তলেই থাকবে, এই তলে ব্যাস বরাবর কোনো অক্ষ সাপেক্ষে আমরা এর জড়তা ভ্রামক নির্ণয় করতে পারবো। তাহলে আর দেরি না করে আমরা দেখব যে কি এমন সেই উপপাদ্য যার সাহায্যে আমরা এত কিছু পাবো। এখান দিয়ে পেয়েছি, এখান দিয়েও পাবো, এখান দিয়ে পেয়েছি, এই লম্ব অক্ষ সাপেক্ষে পেয়েছি, ব্যাস বরাবর পাবো, আবার এই ট্যানজেন্ট বরাবর পাবো, এইরকম একটা ট্যানজেন্ট বরাবর পাবো। কি এমন সেই উপপাদ্য? হ্যাঁ, একেবারে সহজ দুটো উপপাদ্য আমরা যদি জানতে পারি, তাহলে আমরা এই ধরনের যে ধরো এইটার আমি এই অক্ষ বরাবর জড়তা ভ্রামকের মান জানি, আমি এই অক্ষ বরাবর পেয়ে যাব। এটা আমি এই অক্ষ বরাবর জানি, এই অক্ষ বরাবর পাওয়া যাবে। তাহলে কী এমন সেই সম্পর্ক বা কী এমন সেই উপপাদ্য যার সাহায্যে আমরা এতগুলো ক্ষেত্রে আমরা প্রয়োগ করে আমরা বিভিন্ন অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামকের মান নির্ণয় করতে পারবো। সেই দুটো উপপাদ্য হলো দুটো মাত্র উপপাদ্য। একটাকে আমরা বলছি লম্ব অক্ষসমূহের উপপাদ্য, আর একটা হলো সমান্তরাল অক্ষসমূহের উপপাদ্য। আমরা এবারে লিখে ফেলব। আমরা ফার্স্ট লিখব যে সমান্তরাল অক্ষসমূহের উপপাদ্য। ফার্স্টে আমি সমান্তরালটাই লিখি, সমান্তরাল অক্ষসমূহের উপপাদ্য। 1 নম্বর, সমান্তরাল অক্ষসমূহের উপপাদ্য। সমান্তরাল অক্ষ অর্থাৎ আমার এইরকম একটা বস্তু, এই অক্ষটা সাপেক্ষে আমি জড়তা ভ্রামকের মান জানি। এবার এই অক্ষের সঙ্গে সমান্তরাল অক্ষ যাই হোক না কেন, এদের যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আমি নির্ণয় করতে পারবো যদি আমার এই উপপাদ্যটা জানা থাকে। ফার্স্টে আমি উপপাদ্যটা বলে ফেলি, তারপরে আমরা প্রমাণ করব। ফার্স্ট এখানে আমি একটাই নিই, ফার্স্ট যেটা আমাদের জানা সেটাই নিই। এই অক্ষ সাপেক্ষে যদি আমি জড়তা ভ্রামক নিতে চাই, যে অক্ষটা এর একদম ধার ঘেঁষে গেছে, অর্থাৎ এই দণ্ডের এক প্রান্ত দিয়ে গেছে এবং এই অক্ষের সঙ্গে সমান্তরাল, তাহলে দুটো অক্ষ যদি সমান্তরাল হয় তাদের মধ্যে একটা লম্ব দূরত্ব থাকবে। এই দূরত্বটা কত না, এই পুরোটার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এই দূরত্বটা হবে L/2। কেমন? এই দূরত্বটা আমাকে প্রথমে নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট আমাকে এই ভার কেন্দ্রকে আমি যদি জি দিয়ে লিখি, তাহলে এই জি বিন্দুগামী যে অক্ষ তার সাপেক্ষে জড়তা ভ্রামককে যদি আইজি দিয়ে লিখি, এই আইজিটা আমার জানা, এইটা জানা আছে। এবার আমাকে এ বি অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে হবে। তার জন্য আমি কোন উপপাদ্য অ্যাপ্লাই করব না, সমান্তরাল অক্ষসমূহের উপপাদ্য অ্যাপ্লাই করব। সেই উপপাদ্যটা কি না, এই IAB সমান হবে IG প্লাস এই পুরো বস্তুটার ভর ইন্টু এই লম্ব দূরত্ব, এটাকে যদি আমি ডি বলি, এই ডি এর স্কোয়ার। এইটাই হলো সমান্তরাল অক্ষসমূহের উপপাদ্য। তাহলে এই অক্ষের সাপেক্ষে আমি জড়তা ভ্রামক জানি, নোন। এটা কত না, এটা এক্ষেত্রে 1/12
এম এল স্কোয়ার। এইটা সাপেক্ষে অর্থাৎ এ বির সাপেক্ষে আমাকে বের করতে হবে। তাহলে আমাকে এই দুটো অক্ষের মধ্যে দূরত্ব কত বের করতে হবে। তাহলে সেকেন্ড কাজ হবে ডি এর ভ্যালু কত। এখানে আমরা পেলাম ডি এর ভ্যালু L/2, স্মল এল লেখা যাক, স্মল L/2। এবারে আমাকে এই সূত্রটা বসাতে হবে। এখানে আইজি এর ভ্যালু কত, 1/12 ml স্কোয়ার, এম ডি স্কোয়ার মানে কত পাবো, L/2 এর স্কোয়ার। তাহলে এখানে কি হবে, 1/12 ml স্কোয়ার প্লাস এখানে L²/4, 1/4 ml স্কোয়ার। এটা হলো আইএবি সমান আমি তাহলে কি পাবো, এটাকে আমি 1/4কে আমি 12 নিচে রাখতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3/12 আর এটা 1/12, তাহলে 1 + 3/12 ml স্কোয়ার। এটা কত হবে, 4/12 ml স্কোয়ার সমান হবে 1/3 ml স্কোয়ার। কি এটা পাওয়ার কথা ছিল? নিশ্চয়ই ছিল। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখো সেখানে আমরা প্রুফ করেছি এই অক্ষ সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন দিয়ে আমরা জড়তা ভ্রামকের একেবারে ফার্স্ট ফর্মুলা ΔM × r² ইন্টিগ্রেশন এইটা প্রয়োগ করে আমরা এই অক্ষ সাপেক্ষে যে জড়তা ভ্রামকের মান পেয়েছিলাম 1/3 ml স্কোয়ার, সেটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেখলাম মিলে যাচ্ছে। তাহলে সমান্তরাল অক্ষসমূহের উপপাদ্য আমরা এখানে আমাদের যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে সেটার সঙ্গে ম্যাচ করে গেল। এখন আমাদেরকে এটা প্রুফ করতে হবে। সমান্তরাল অক্ষসমূহের উপপাদ্য আমরা প্রুফ করতে চাই। আমরা একটাতে মেলালাম, এবারে অন্যগুলোতে মেলাবো, অবশ্যই মেলাবো। লম্ব অক্ষসমূহের উপপাদ্য সেটাও আমরা মেলাবো। আমরা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরপরে আমরা কিন্তু অজস্র আমরা এক্সাম্পল নিয়ে আসবো। ফার্স্ট আমরা সমান্তরাল অক্ষসমূহের উপপাদ্য প্রুফ করতে চাই। আমাদেরকে তার জন্য কি করতে হবে না, প্রথমে একটা বস্তু, একটা যে কোনো আকৃতির বস্তু, জেনারেলি একটা বস্তু যে কোনো আকৃতি, তার ডেফিনিট যদি শেপ না থাকে তাহলে আমরা সেটাকে এরকম কি আঁকি, এরকম কুজো আঁকি। এরকম কুজো একটা বস্তু, এই হলো সেই কুজো বস্তু। এবারে আমার এই এ আর বি, এ বি অক্ষের সাপেক্ষে এই বস্তুটার জড়তা ভ্রামক আমাকে নির্ণয় করতে হবে। ফার্স্ট আমরা চুজ করব এর ভার কেন্দ্র কোথায় রয়েছে। ধরা যাক এই জায়গাটায় এর ভার কেন্দ্র রয়েছে, তাহলে এই বিন্দুগামী যে অক্ষ সেটাকে যদি আমি XY বলি, হ্যাঁ সেটাকে আমি যদি XY বলি, তাহলে এই XY অক্ষ সাপেক্ষে যে জড়তা ভ্রামক সেটা আমরা কি করে পাবো না, আমি যদি এইরকম একটা বিন্দু ভর MI এই অক্ষ থেকে RI দূরত্বে থাকে, তাহলে এই অক্ষ সাপেক্ষে এর জড়তা ভ্রামক কত হবে না, MI/RI²। সেটা নিশ্চয়ই আর তোমাদের কিছু মনে করতে হচ্ছে না, ইজিলি তোমরা পাচ্ছ MI/RI²। এবার এইগুলোর যতগুলো বিন্দু আছে এর মধ্যে সব বিন্দুগুলোকে তুমি আস্তে 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 সব বিন্দুর জন্য যে জড়তা ভ্রামক, সেই জড়তা ভ্রামকগুলো তুমি আস্তে 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 যুক্ত করো। যুক্ত করলে তুমি আইজিটা পেয়ে যাবে। তাহলে আইজি = সামেশান MI/RI² পাবে। এবারে তুমি এই অক্ষের সাপেক্ষে এর জড়তা ভ্রামক নির্ণয় করতে চাও, তাহলে এই অক্ষ সাপেক্ষে MI, এই অক্ষ সাপেক্ষে এই অক্ষটা যদি ডি দূরত্বে থাকে, তাহলে MI যে বস্তুটা, MI যে ভর, সেই ভর কত দূরে থাকবে, ডি + RI দূরত্বে থাকবে। তুমি যদি মনে করো যে এই দিকে বিন্দু, সেটা D - RI হবে। যাই হোক না কেন রেজাল্ট একই আসবে। হ্যাঁ, যাই হোক না কেন দেখো এই এই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব সেটা আমি ভেক্টর হিসাবে দেখব। দূরত্ব আমরা এইটার সঙ্গে এটা যোগ করব, তারপরে এটা যোগ করছি। ভেক্টর হলে সেটা বিয়োগ হলেও সেটা তো যোগ, ভেক্টর হলে তার দিকটা আলাদা হয়ে যাচ্ছে। ভেক্টোরিয়ালি আমি যদি ভাবি তাহলে আমার স্কোয়ার হচ্ছে, ভেক্টোরিয়ালি ভাবলেও আমার কোনো অসুবিধা নেই, কারণ স্কোয়ার হলে এই ভেক্টরের স্কোয়ার যখন করে দেবো সেটা A² লেখা যায়। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু এই রকম একটা যদি বস্তুবিন্দু ধরি, তাহলে এই দূরত্ব +RI, D + RI, এইটা হবে এই
অক্ষ থেকে এমআইতম পার্টিকেলের, আইতম পার্টিকেলের, এমআইতম বলা ভুল, আইতম পার্টিকেলের দূরত্ব। হ্যাঁ, তাহলে এখানে আমি আই এ বি সমান লিখতে পারবো কি, সামেশান এমআই আর আই প্লাস ডি এর স্কোয়ার, এমআই প্লাস আর আই প্লাস ডি এর হোল স্কোয়ার। কেন লিখতে পারবো না, দেখো এ বি থেকে আইতম পার্টিকেলের দূরত্ব ডি প্লাস আর আই, অন্য একটা পার্টিকেল যদি হতো ডি প্লাস আর ওয়ান, ডি প্লাস আর টু, ডি প্লাস আর থ্রি, সবগুলোর জন্য আমি এরকম করে পেতাম, সবগুলোকে যোগ করে ফেললে এটা পেতাম। তাহলে এটাকে আমি এক্সপ্যান্ড করলে কি হবে, এটাকে আমি বিস্তৃত করব, এ প্লাস বি হোল স্কোয়ার, আর আই স্কোয়ার প্লাস 2RID প্লাস ডি স্কোয়ার। এবারে আমি লিখব কি, সামেশান এমআই আর আই স্কোয়ার প্লাস 2MI RI ইন্টু ডি প্লাস MI ডি স্কোয়ার। এইটা আমরা লিখে ফেলব। এবারে আমি সামেশানগুলোকে আলাদা আলাদা করে লিখব। এইটাকে আমি কি লিখব, এখানে লিখে ফেলি, আই এ বি সমান সামেশান এমআই আর আই স্কোয়ার, তারপরে আমি লিখব সামেশান 2MI RI ইন্টু ডি প্লাস সামেশান MI ডি স্কোয়ার, এরকম লিখে ফেলবো। এবারে কি করব, দেখো দেখো এই যে ডিটা এটা কনস্ট্যান্ট, ধরো M1 R1 ইন্টু 5, এই 2D তো সবার জন্যই সমান, এখানে যতগুলো পার্টিকেল আছে প্রত্যেকের জন্য ডিটা ফিক্সড, তাহলে 2Dটা ফিক্সড, তাহলে এখানে M2 R2 ইন্টু 5, M3 R3 ইন্টু 5, এগুলো করলে আমি কি পেতাম, 5 কমন নিয়ে M1 R1 প্লাস M2 R2 এরকম করে লিখে যেতাম, তাহলে কি হতো 5MI RI। তাহলে যখন কোনো কনস্ট্যান্ট থাকবে সামেশানের ভিতরে, সেই কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, এটা তোমরা ভালো করেই জানো, তাও আমি এখানে একবার দেখিয়ে দিলাম যে এখানে 2Dটা বাইরে আসবে। তাহলে এখানে সামেশান MI RI স্কোয়ার প্লাস 2D ইন্টু সামেশান MI RI, আর এখানে ডি কনস্ট্যান্ট, এটাও বাইরে আসছে, সামেশান MI। এইবারে একটু ভালো করে লক্ষ্য করতে হবে, MI RI স্কোয়ারটা কি, আইজি, এটা লিখে ফেলবো আইজি, এটা হলো আইজি। আচ্ছা, সামেশান এমআইটা কি, পুরো এই বস্তুটার ভর, সেটাকে ক্যাপিটাল এম দেবো, এম ইন্টু টি স্কোয়ার, তারপরে আমি 2D ইন্টু MI RI লিখব। এখনও কিন্তু কিছু বলিনি, অনেক যারা তোমরা দেখছো অনেকেই এটা বুঝে গেছো। দেখো এই MI সামেশান MI RIটা অ্যাকচুয়ালি কি, কার সাপেক্ষে আমি MI RI ধরছি, এই ভর কেন্দ্র সাপেক্ষে বা ভার কেন্দ্রের সাপেক্ষে। ভার কেন্দ্রের সাপেক্ষে এই MI RIটা কি, কোথায় লিখলাম, ভার কেন্দ্রের সাপেক্ষে সামেশান MI RIটা কি, ভর ভ্রামক, MI RI হলো ভর ভ্রামক। তাহলে ভার কেন্দ্র বা ভর কেন্দ্রের সাপেক্ষে ভর ভ্রামকের যে বীজগাণিতিক সমষ্টি, সেটা কত হয়, আমরা কম পড়েছি, COM সেন্টার অফ মাস পড়েছি, সেন্টার অফ গ্র্যাভিটি পড়েছি, সেখানে আমরা কি পেয়েছি যে ভর কেন্দ্র বা ভার কেন্দ্র হলো ভর কেন্দ্র। অ্যাকচুয়ালি ভর কেন্দ্র হলো এমন একটা বিন্দু যার সাপেক্ষে বস্তুর সমস্ত ভর ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়। তাহলে এখানে এই MI RIটা কি, ভর ভ্রামক, প্রত্যেকটা বিন্দুর ভর ভ্রামকের সমষ্টি কি, সামেশান MI RI, তাহলে এইটা হবে 0। তাহলে আমরা এখানে এইটা পেয়ে গেলাম 0। সেখান থেকে আমরা আসলাম ফাইনালি যে অ্যান্সারে, সেটা হলো IG প্লাস MD স্কোয়ার। এটাই আমাদের প্রুফ করা ছিল যে আমার এইটা হলো ভার কেন্দ্রগামী অক্ষ, আর এটা হলো যে কোনো একটা অক্ষ যেটা ভার কেন্দ্রগামী অক্ষের সঙ্গে সমান্তরালে রয়েছে। সেক্ষেত্রে আমরা IAB সমান কী লিখব, ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক প্লাস এই বস্তুটার টোটাল ভর ইন্টু এই দুটো অক্ষের মধ্যে যে লম্ব দূরত্ব তার বর্গ। এইভাবে আমরা কিন্তু এটাকে লিখতে পারবো। সমান্তরাল অক্ষসমূহের উপপাদ্য, সমান্তরাল অক্ষসমূহের উপপাদ্য। এবারে এইটাকে আমরা নিশ্চয়ই আমরা এর উদাহরণ দেব।
হ্যাঁ, আমরা একটা উদাহরণ অলরেডি করে নিয়েছি। তার আগে আমরা দ্বিতীয় উপপাদ্যটা দেখে নেব। দ্বিতীয় উপপাদ্যটা কি রয়েছে? লম্ব অক্ষসমূহের উপপাদ্য। লম্ব অক্ষসমূহের উপপাদ্য। ফার্স্টে আমরা উপপাদ্যটা জানব, তারপরে আমরা কি করব, একটা এক্সাম্পল দেখব, তারপরে আমরা সেটাকে প্রুভ করব। ফার্স্ট কি করব না হচ্ছে লম্ব অক্ষসমূহের উপপাদ্য কি, বা কিভাবে কখন এটাকে অ্যাপ্লাই করা যায় সেটা আমরা দেখব। দেখো, আমরা যে সলিড ফিগারগুলো নিয়েছি, বেশিরভাগ ফিগারগুলো একটা 3 ডাইমেনশনাল একটা স্পেস দখল করে থাকে, কি ত্রিমাত্রিক দেশ দখল করে থাকে। ধরো একটা গোলক একটা ত্রিমাত্রিক দেশ একটা দখল করেছে, বা এরকম কোনো চোঙ ত্রিমাত্রিক দেশ দখল করে রেখেছে। কিন্তু এইরকম বডি আমরা দেখেছি বহু, যারা হচ্ছে এরকম একটা তল এবং একটু সামান্য বেদ আছে। তাহলে এটাকে আমি ত্রিমাত্রিক ফিগার বলবো বা সলিড ফিগার বলবো, এটাকে ঘনবস্তু বলবো, কিন্তু এটাকে ল্যামিনা বলবো। অর্থাৎ একটা পাতলা এরকম একটা প্লেন ল্যামিনা, এটাকে বলবো ল্যামিনা। এই ল্যামিনা যদি থাকে, অর্থাৎ একটা তল রয়েছে আর সামান্য তার বেদ রয়েছে, এই রকম যে ফিগার, এই রকম ফিগারের ক্ষেত্রে এই লম্ব অক্ষসমূহের উপপাদ্য প্রয়োগ করা হয়। এখন এটা লম্ব অক্ষসমূহের উপপাদ্যটা আমরা প্রথমে জানব। এখানে বলা হয়েছে, যদি আমি এইখানে এই যে বস্তুটা রয়েছে, এই বস্তুটা যে তলে রয়েছে, সেই তলের আমরা সেই তলে থাকা দুটো পরস্পর লম্ব অক্ষ খুঁজব। এই তলে একটা হলো এক্স আর একটা হলো ওয়াই, পরস্পর লম্ব অক্ষ আমরা খুঁজব। ফার্স্টে আমরা কি করলাম, এই তলে পরস্পর লম্ব দুটো অক্ষ এক্স আর ওয়াই আমরা খুঁজলাম। দেখো, আমরা এরকমও করতে পারতাম, এক্স ওয়াই যে ওখানে নিতে হবে তা নয়, আমরা এরকম করতে পারতাম, এদিকে এক্স এদিকে ওয়াই, এক্স ওয়াই, যেদিকে খুশি আমরা পরস্পর লম্ব, অর্থাৎ এদের মধ্যে কোণের মান 90 ডিগ্রি, এরকম অক্ষ আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এবারে আমরা বলবো, এই অক্ষ সাপেক্ষে একটা জড়তা ভ্রামক এই বস্তুটা রয়েছে, সেটাকে আমরা বলবো আই এক্স। আর এই অক্ষ সাপেক্ষে একটা জড়তা ভ্রামক রয়েছে, সেটাকে বলবো আই ওয়াই। এবারে এই লম্ব অক্ষসমূহের উপপাদ্য বলছে, লম্ব অক্ষসমূহের উপপাদ্য বলছে যে এই আই এক্স আর আই ওয়াই এর যোগফল নির্দিষ্ট। সেটা কি না, এই বিন্দুগামী যে অক্ষটা এই তলের সঙ্গে লম্ব, অর্থাৎ উভয়ের সঙ্গে লম্ব, এই অক্ষ দুটোর সঙ্গে লম্ব, অর্থাৎ এই তিনটে অক্ষ পরস্পর লম্ব, মিউচুয়ালি পারপেন্ডিকুলার, সেই অক্ষের সাপেক্ষে এই বস্তুটার যে জড়তা ভ্রামক, অর্থাৎ এই ল্যামিনার যে ফিগারটা আমরা পেলাম, হ্যাঁ, সেই বস্তুটার যে জড়তা ভ্রামক, সেটাকে আমি যদি এই অক্ষটাকে যদি জেড বলি, সেই জেড অক্ষ সাপেক্ষে বস্তুটার জড়তা ভ্রামক আই জেড ধরা হলে আই জেড হবে আই এক্স প্লাস আই ওয়াই। তাহলে তোমরা বুঝতে পারলে যে লম্ব অক্ষসমূহের উপপাদ্য কী না। এরকম একটা যদি ল্যামিনার ফিগার থাকে, সেই ল্যামিনার ফিগারটা আমরা একটা প্লেনে আছে বলে যদি ধরে নিই, সেই প্লেনে দুটো পারপেন্ডিকুলার অক্ষ হলো এক্স অ্যান্ড ওয়াই, বা যে কোনো পারপেন্ডিকুলার অক্ষের সাপেক্ষে যদি ওই ল্যামিনার ফিগারটার যদি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া জড়তা ভ্রামক নির্ণয় করতে পারি, তাহলে ওই বিন্দুগামী, অর্থাৎ যে বিন্দুতে ওই দুটো অক্ষ ছেদ করেছে, সেই বিন্দুগামী ওই তলের সঙ্গে কোনো লম্ব অক্ষ, এখানে যেটা আমরা জেড ধরেছি, সেই লম্ব অক্ষ সাপেক্ষে এই বস্তুটা জড়তা ভ্রামক, এই দুটি জড়তা ভ্রামকের সমষ্টির সঙ্গে সমান হবে। এবারে এটাকে আমরা এক্সাম্পল দেব। আমরা করব কি না, আমরা জানি ডিস্কের ক্ষেত্রে আমরা প্রথমে ডিস্কটা নেব, কারণ ডিস্কটা হচ্ছে সবচেয়ে সুন্দর ল্যামিনার ফিগার। এরকম ডিস্ক মানে কি, চাকতি। তাহলে এই যে ল্যামিনার ফিগারটা, এটা সুষম আকৃতির, সব দিক থেকে সমান। এবারে এখানে আমরা কি করব, এই রকম একটা অক্ষ নেব আর এই রকম একটা অক্ষ নেব। এটাকে আমি যদি এক্স বলি, এটাকে যদি ওয়াই বলি, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত পাবো,
তাহলে এটা হলো চাকতি, ভর সমান এম, ব্যাসার্ধ সমান আর, এইগুলো আমার দেওয়া আছে। তাহলে আমি এই আইএক্স কত পাবো? দেখো আইএক্স কিন্তু আমরা পাবো না, কারণ এই রকম কিছু আমরা বের করি। আইওয়াই কত পাবো? এই আইওয়াইও পাবো না, কারণ এইরকম অক্ষ সাপেক্ষে আমাদের কিন্তু পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। আমরা যে আজকে যে এক্সাম্পলগুলো আমরা 1 2 3 4 5 6 7 8 9 করে দেখিয়েছিলাম, তাতে এরকম কিছু ছিল না যে ব্যাস সাপেক্ষে একটা চাকতির জড়তা ভ্রামক। যেটা ছিল সেটা কি না, একটা চাকতি এরকম রয়েছে, এই চাকতিটার লম্ব কোনো অক্ষ, এই চাকতিটার ভর কেন্দ্রগামী লম্ব কোনো অক্ষ সাপেক্ষে আমরা জড়তা ভ্রামকের মান জেনেছিলাম। সেটার মান কত ছিল না, চাকতিটার ভর যদি এম হয়, ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সেটা হবে হাফ এম আর স্কোয়ার। কিন্তু এটা আর এটা জানি না। তবে একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এখানে আমি এক্স ওয়াই অক্ষ যে কোনো দিকে চুজ করতে পারি, এরা শুধু পারপেন্ডিকুলার হলে হলো। চাকতিটার দিক থেকে দেখতে গেলে এখানে পুরোপুরি এটা ইউনিফর্ম শুধু নয়, এটা একটা প্রতিসম ফিগার, একটা সিমেট্রিক্যাল ফিগার। তাহলে আমরা এক্স ওয়াইটা যে কোনোভাবে আমরা চুজ করতে পারি। যাই করি না কেন, এক্স অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক যাই হবে, এটা যদি আইডি হয় তাহলে এটাও হবে আইডি। এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক যা হবে, এই অক্ষের সাপেক্ষেও জড়তা ভ্রামক তাই হবে। কারণ অক্ষ আমরা যেভাবেই নিই না কেন, যেভাবেই নিই না কেন, সব অক্ষের সাপেক্ষে দেখো এই বস্তুটা প্রতিসম। সেই দিক থেকে প্রতিসাম্যের কথা বিবেচনা করে আমি যদি বলি আইএক্স সমান 1 আইডি হয়, আইওয়াইও আইডি হবে। ডি লিখলেন কেন স্যার? না, এটা হলো ডায়ামিটার। এই তলে আছে দেখো এই চাকতি, চাকতি মানে একটা বৃত্তাকার তার আকৃতি রয়েছে, তাহলে এর ডায়ামিটার, বৃত্তের ডায়ামিটার অর্থাৎ ব্যাস, এগুলো সব বৃত্তের ব্যাস। এগুলো আমরা পরে এঁকেছি, এখন আর দরকার নেই, আমরা মুছে দিলাম। এক্স ওয়াই খালি রাখবো, এবারে আমরা মুছে দিলাম। তাহলে এক্স আর ওয়াই আমরা অক্ষ রাখবো। আই এক্স ইকালস টু যদি 1 আইডি হয়, তাহলে আই ওয়াইও আইডি হবে। তাহলে এখানে কি হবে যে আই এক্স প্লাস আই ওয়াই সমান হবে আই জেড। কেন না, আমরা তো লম্ব অক্ষ সময়ের উপপাদ্য এক্ষুনি লিখলাম যে ওই তলে থাকা যে কোনো দুটি মিউচুয়ালি পারপেন্ডিকুলার অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের সমষ্টি ওই তলের সঙ্গে লম্ব এবং এই বিন্দুগামী অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামকের সঙ্গে সমান হয়, মানের সঙ্গে সমান হয়। তাহলে আমি এই লম্ব দিকে কি আছে আই জেড, সেই আই জেডটা কি অ্যাকচুয়ালি এখানে, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি জেড অক্ষ হয়, তাহলে এই আই জেড হচ্ছে এটা। তাহলে আই এক্সটার জায়গায় আমি আইডি লিখব, আই জেডে আই ওয়াই এর জায়গায় সেটাও আইডি লিখব, আর আই জেডটা হলো আইজি। এটা হলো ভার কেন্দ্র, এই ভার কেন্দ্রগামী যে জড়তা ভ্রামক সেটা আমরা কত জেনেছি আইজিটা বলো? হ্যাঁ, 1/2 mr স্কোয়ার। তাহলে কী হবে? আইডি প্লাস আইডি 2 আইডি ইকুয়ালস টু 1/2 mr স্কোয়ার। তাহলে কী হবে? আইডি ইকুয়ালস টু হবে 1/4 mr স্কোয়ার। এই হলো গিয়ে গল্প। তাহলে আমাদের এই লম্ব অক্ষ সমীহের উপপাদ্য জানার ফলে আমরা কি করতে পারলাম যে আমাদের এইটা জানা ছিল, অর্থাৎ এই তলের সঙ্গে লম্ব দিকে এই তলের ভারকেন্দ্রগামী, অর্থাৎ এই বস্তুটার ভারকেন্দ্রগামী কোনো অক্ষ যেটা এই তলের সঙ্গে লম্ব, তার সাপেক্ষে জড়তা ভ্রামক জানতাম হাফ mr স্কোয়ার। সেইটাকে কাজে লাগিয়ে এবং লম্ব অক্ষ সমীহের উপপাদ্য প্রয়োগ করে আমরা পেয়ে গেলাম যে এই তলে থাকা কোনো অক্ষ যেটা ওর কেন্দ্রবিন্দু দিয়ে গেছে, অর্থাৎ এটাকে আমরা ব্যাস ধরতে পারি, ব্যাস বরাবর যে জড়তা ভ্রামক সেটার মান হলো গিয়ে 1/4 mr স্কোয়ার। কেমন লাগলো? নিশ্চয়ই তোমরা ভালো লাগছে, তোমাদের ভালো লাগছে, এটা নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পেরেছো। এবারে আমি এটাকে প্রুফ করতে যাচ্ছি। ফার্স্টে আমরা সমান্তরাল অক্ষ সমীহের উপপাদ্য প্রুফ করেছি, এবার আমরা লম্ব অক্ষ সমীহের উপপাদ্য প্রুফ করব। এবারে আমরা সেই ল্যামিনাটা এঁকে ফেলবো যে ল্যামিনাটার নির্দিষ্ট আকৃতি নেই, জেনারেলাইজড করার জন্য সেটা আমরা করব যে এইরকম একটা ল্যামিনা রয়েছে, এরকম একটা ল্যামিনা রয়েছে, এই দিকে হচ্ছে এক্স আর এই দিকে হলো ওয়াই,
এই দিকে হলো জেড, এরকম এই জেড অক্ষটা এই তলের সঙ্গে লম্ব। এবারে আমি এই রকম একটা বিন্দু নেব, এই বিন্দুতে হচ্ছে এমআই ভরের একটা বস্তুবিন্দু রয়েছে। এই এমআই ভরের যে বস্তুবিন্দু তার সেটা XY তলে রয়েছে। XY তার তাহলে পজিশান কি, তার স্থানাঙ্ক কি না XI YI, আইতম পার্টিকেলের কোঅর্ডিনেট X কোঅর্ডিনেট, আইতম পার্টিকেলের Y কোঅর্ডিনেট XI YI। এই XIটা কি না Y অক্ষ থেকে লম্ব দূরত্ব। XI হলো Y অক্ষ থেকে লম্ব দূরত্ব, আর YIটা কি না X অক্ষ থেকে লম্ব দূরত্ব, এটা হলো YI। এবার আমি যদি বলি যে X অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক IX, তাহলে আমি কি লিখতে পারবো না এর থেকে লম্ব দূরত্ব YI, তাহলে আমি এটাকে সামেশান MI YI স্কোয়ার লিখতে পারবো। কেন না দেখো এইটা হলো সেই অক্ষ, এই অক্ষের সাপেক্ষে ধরো বস্তুটাকে এরকম করে ঘোরাচ্ছি, তাহলে এই অক্ষের সাপেক্ষে যে বস্তু বিন্দুগুলো আছে MI, সেই বিন্দুগুলোর যে দূরত্ব সেটা YI, তাহলে MI ইন্টু YI স্কোয়ার। IY ইকুয়ালস টু কী হবে তাহলে একই। আমি যদি এটাকে অক্ষ করলি এরকম করে যদি ঘোরাই, তাহলে এখানে প্রত্যেকটা বিন্দু এরকম দূরত্ব আছে, এখানে বিন্দু, সব বিন্দুর জন্য এরকম আলাদা আলাদা দূরত্ব রয়েছে, সবগুলোর সামেশান নিলে এটা হবে MI XI স্কোয়ার। এবার আমরা কি করব, IX প্লাস IY যোগ করলে কি হবে সামেশান MI YI স্কোয়ার প্লাস সামেশান MI XI স্কোয়ার, এইটাকে আমরা যোগ করব। এবারে দেখো এটা 1 হলে এটা 1 হবে, তাহলে M1 Y1 স্কোয়ার, M2 Y2 স্কোয়ার, ভালো করে লক্ষ্য করো, M3 Y3 স্কোয়ার। এই সামেশানটাকে আমরা ভাঙলে এটা পাবো, আর এই সামেশানটাকে ভাঙলে কি পাবো M1 X1 স্কোয়ার, M2 X2 স্কোয়ার, M3 X3 স্কোয়ার, এরকম করে এইগুলোকে সবগুলোকে যোগ করলে কী হবে M1 কমন চলে যাবে এটা থেকে, M1 X1 স্কোয়ার প্লাস Y1 স্কোয়ার, তারপরে এটা কমন যাবে M2 X2 স্কোয়ার প্লাস Y2 স্কোয়ার, তারপরে 3 নম্বরে M3 কমন যাবে M3 X3 স্কোয়ার প্লাস Y3 স্কোয়ার। আর নিশ্চয়ই বলতে হবে না, তোমরা এবার বুঝে গেছো। দেখো X1 প্লাস ধরো এরকম একটা তল রয়েছে XY তল, এখানে একটা পার্টিকেল রয়েছে X1 Y1 তার কোঅর্ডিনেট, তাহলে এইখান থেকে ডাইরেক্ট দূরত্ব কত, এটা যদি মূল বিন্দু হয় ডাইরেক্ট দূরত্ব কত না এখান থেকে লম্ব দূরত্ব X অক্ষ বরাবর সরাসরি দূরত্ব এটা হচ্ছে X1 আর এইটা হলো Y1। তাহলে এই ত্রিভুজটা এইরকম হলো, এইখানে আর একটু ভালো করে আঁকা যাক, এইটা হলো X1, এটা হলো Y1, এটা হবে R1। তাহলে এই যে দূরত্বটা সরাসরি অর্থাৎ এই মূল বিন্দু থেকে সরাসরি যে এই বিন্দুটা অর্থাৎ M1 ভরের যে বিন্দুটা রয়েছে তার যে দূরত্ব সেটা হবে R1 স্কোয়ার ইকুয়ালস টু X1 স্কোয়ার প্লাস Y1 স্কোয়ার। তাহলে R1 ইকুয়ালস টু হবে √X1 স্কোয়ার প্লাস Y1 স্কোয়ার। তাহলে এখানে M1 R1 স্কোয়ার, এটা হবে M2 R2 স্কোয়ার, M3 R3 স্কোয়ার, এরকম করে ডট 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 ডট। তাহলে কী হবে এটাকে আমি এরকম লিখতে পারি সামেশান MI RI স্কোয়ার লিখতে পারবো, ইয়েস লিখতে পারবো। তাহলে তুমি এইটাকে আপাতত সেকেন্ড স্টেপে তুমি এইরকম লেখো MI ইন্টু XI স্কোয়ার প্লাস Y স্কোয়ার, এটাকে তুমি এইভাবে লিখতে পারো। তাহলে এখানে তুমি সামেশানকে আবার অ্যাড করে দিলে MI XI স্কোয়ার প্লাস YI স্কোয়ার। এবারে XI প্লাস YI স্কোয়ারের হোল স্কোয়ার মানে কি MI RI স্কোয়ার। এইটা এইভাবে আমরা পেয়ে গেলাম। এবারে তুমি দেখো জেড থেকে এই দূরত্ব কত, জেড অক্ষটা কীরকম আছে, এই তলের সঙ্গে এইভাবে লম্বভাবে আছে, এরকম লম্বভাবে আছে। তাহলে জেড থেকে যে লম্ব দূরত্ব MI এর সেটাই হচ্ছে RI। তাহলে জেড অক্ষের সাপেক্ষে যে জড়তা ভ্রামক IZ সমান আমি কী লিখবো সামেশান MI RI স্কোয়ার। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা যেটা পেলাম যে IX প্লাস IY সমান সামেশান MI প্লাস RI স্কোয়ার, IZ সমান সামেশান MI RI স্কোয়ার, এটা 2 নম্বরে পেলাম। তাহলে সেখান থেকে আমি এখানে বসাতে পারবো যে IZ ইকুয়ালস টু IX প্লাস
ওয়াই। এইটা হলো আমাদের লম্ব অক্ষ সমীহের উপপাদ্য। তাহলে আমরা লম্ব অক্ষ সমীহের উপপাদ্য প্রুফ করলাম, জানলাম। সমান্তরাল অক্ষ সমীহের উপপাদ্য আমরা প্রুফ করলাম, জানলাম। আর আমরা একটা করে এক্সাম্পলে দেখলাম। এবারে আমরা এটাকে ওয়াইডলি, এই দুটো উপপাদ্যকে আমরা ওয়াইডলি অ্যাপ্লাই করার চেষ্টা করব। আমরা একে একে বিভিন্ন উদাহরণ নেব, সেটাতে দেখব যে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম লাগবে না প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগবে, সেটা আমরা প্রথমে যাচ করব। তারপরে সেখানে আমরা সেই দুটো উপপাদ্যকে কাজে লাগিয়ে আমাদের যে রিকোয়ার্ড যে MOI অর্থাৎ মোমেন্ট অফ ইনার্সিয়া সেটা বের করতে পারব। আমরা একটা একটা করে লিখে যাব। ফার্স্ট 1 নম্বর আমরা উদাহরণ নেব রিংয়ের ক্ষেত্রে। রিং প্রথমে আমরা তো দণ্ডের ক্ষেত্রে হিসেব পেয়ে গেছি। এবারে আমরা ফার্স্ট যাব রিং। রিংয়ের ভর M আর ব্যাসার্ধ R। আমরা রিংয়ের ক্ষেত্রে জানি এই রিংয়ের তলের সঙ্গে লম্ব এবং কেন্দ্রগামী যে অক্ষ সেই বরাবর, অর্থাৎ এটাকে যদি সেন্টার অফ গ্র্যাভিটি বলি, IG সমান কি হয় mr² হয়। সেখান থেকে এবার চাইছে আমাদেরকে যে আমি ওইখানে চাই না, আমি এই রকম একটা অক্ষ চাই, এই রকম একটা অক্ষ চাই। এটা হচ্ছে ভারকেন্দ্রগামী আর এটা হচ্ছে AB। এই AB অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত পাবো? AB অক্ষটা তাহলে এই তলের সঙ্গে লম্ব আছে, ভালো করে দেখো, আমি এখানে ডট ডট দিয়েছি আর এটা সলিড দিয়েছি। তার মানে বুঝতে হবে যে AB অক্ষটা এই যে অক্ষটা এই অক্ষের সঙ্গে সমান্তরাল আছে এবং এই তলের সঙ্গে লম্বভাবে আছে। এবং এদের মধ্যে যে দূরত্বটা অর্থাৎ D যেটাকে আমরা বলেছি, সেই D এর মান এখানে R পেয়ে গেলাম। দেখো এই দূরত্বটা হচ্ছে এর ব্যাসার্ধ। তাহলে এখানে যে ডিস্টেন্সটা আমরা এই প্যারালাল অ্যাক্সিস পেয়ে গেলাম, এই প্যারালাল অ্যাক্সিস দুটোর মধ্যে ডিস্টেন্স পেয়ে গেলাম D = R, অর্থাৎ ব্যাসার্ধের সঙ্গে সমান। এবার প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগালে আমরা কি পাবো যে IAB সমান MD² প্লাস IG। MD² কত না MD হচ্ছে R, তাহলে আমরা mr² লিখব। আর IGটা কত mr²। সেখান থেকে আমরা পাবো 2mr²। এইভাবে আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেমের সাহায্যে আমরা এইরকম একটা অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে পারলাম। সেকেন্ড আমরা বলবো যে এই রকম রিং রয়েছে, এর আমরা পারপেন্ডিকুলার এবং কেন্দ্রবিন্দুগামী যে অক্ষ অর্থাৎ IG এর মান আমরা জানি mr²। এবারে আমাকে বলল যে না, আমাকে এই ব্যাস, যে কোনো একটা ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামকের মান নির্ণয় করতে হবে। তাহলে আমি কি করব? তাহলে আমাকে কি করতে হবে? বুদ্ধি করতে হবে যে না, এখানে একটা ব্যাসের সাপেক্ষে এর সঙ্গে কোনো রিলেশান নেই, এ তার এই দিকে আছে আর এই দিকে আছে, এরা সমান্তরাল হচ্ছে না। তাহলে আমাকে এমন একটা ট্রিক লাগাতে হবে যাতে আমরা দুটো লম্ব অক্ষ পাই। সেরকম আমি ট্রিক করলে আমরা কি পাবো? এই দিকে অক্ষে চেয়েছে আর এর সঙ্গে আমি একটা পারপেন্ডিকুলার অক্ষ, এইটা 90 ডিগ্রি একটা অক্ষ আমি ধরলাম। তাহলে এটা যদি ব্যাস হয়, এটাও ব্যাস, তাহলে এর সাপেক্ষে যদি জড়তা ভ্রামক ID হয়, এর সাপেক্ষে জড়তা ভ্রামকও ID হবে। কেন স্যার? না দেখো, এই যে আমি রিংটা বলছি, এই রিংয়ের যে কোনো দিকে আমি যদি ব্যাস রাখি, সব ক্ষেত্রেই রিংটা প্রতিসাম্যের জন্য, রিংয়ের এই ব্যাসের সাপেক্ষে রিংটা সব দিকে প্রতিসম, তার জন্য আমরা যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামকের মান সমান পাব। এবারে আমি জানি যে এইটা হলো IG, যেটা হচ্ছে জেড অক্ষ বলছি, এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, তার সঙ্গে লম্বভাবে আছে। এটাকে আমি জেড অক্ষ ধরবো, এটাকে এক্স অক্ষ ধরবো, এটাকে ওয়াই অক্ষ ধরবো। সেভাবে ধরলে আমরা এখানে কি লাগাতে পারবো? পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম আমরা লাগাতে পারবো। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম থেকে আমরা কি পাবো না IX প্লাস IY সমান IZ। এখানে IXটা কত? ID।
আই ওয়াইটা কত আইডি, আর আই জেডটা কত আইজি। এবার আইজির ভ্যালু কত না আইজি সমান হচ্ছে এম আর স্কোয়ার। তাহলে এখানে আমি কি বসাবো আইডি প্লাস আইডি 2ID, আর আইজি সমান হবে এম আর স্কোয়ার। সেখান থেকে আমি আইডি ইকুয়ালস টু পাবো এম আর স্কোয়ার বাই 2, অর্থাৎ হাফ এম আর স্কোয়ার। তাহলে ফার্স্ট আমি এটা লাগিয়েছিলাম প্যারালাল অ্যাক্সিস থিওরেম, এখানে আমি যেটা লাগালাম পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। এবারে আমাকে চাইলো যে না এইটা আমাদের লাগবে না, আমরা চাইছি যে ওই যে বৃত্তাকার রিং রয়েছে সেই বৃত্তের একটা স্পর্শক, শুধু স্পর্শক বলা হয়েছে। দেখো আগেরটাও কিন্তু স্পর্শক ছিল, কিন্তু এটা কিন্তু এমনি স্পর্শক বললে এইটা আমরা বুঝবো না, কারণ আমরা যখন বৃত্ত বলি বৃত্ত যে প্লেনে আছে সেই প্লেনে স্পর্শক হয়। স্পর্শক মানে স্পর্শক হলো সেই রেখা যা বৃত্তকে একটা মাত্র বিন্দুতে ছেদ করে। দেখো এটা স্পর্শক নয়, এটা স্পর্শক নয়, কিন্তু এটা স্পর্শক, কারণ একটা বিন্দুতে টাচ করে চলে গেছে। এটাকে আমরা ট্যানজেন্ট বা স্পর্শক বলি। এইরকম একটা স্পর্শকের সাপেক্ষে আমাদের একটা রিংয়ের জড়তা ভ্রামক নির্ণয় করতে হবে। তাহলে আমি এই স্পর্শক এইটাকে আমরা ট্যানজেন্ট টি ধরবো, আর এটাকে আমি ডায়ামিটার ডি ধরবো। এই ডিটা আমরা কিন্তু লাস্ট যে এক্সাম্পল নিয়েছিলাম সেই এক্সাম্পলে আমরা ডি এর সাপেক্ষে জড়তা ভ্রামকের মান নির্ণয় করেছি। সেখানে আমরা পেয়েছি কি আইডি ইকুয়ালস টু হাফ এম আর স্কোয়ার। এবারে আমি যদি এই ট্যানজেন্ট পেতে চাই, আইটি পেতে চাই, তাহলে এই ট্যানজেন্টটা আমি এই ডায়ামিটারের সঙ্গে প্যারালাল আঁকবো। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে না এটা হবে রেডিয়াস অফ দ্য রিং। এই রেডিয়াস অফ দ্য রিং অর্থাৎ আর ডিস্টেন্স হবে। তাহলে এখানে কি পাবো আইডি প্লাস এম ইন্টু ডি স্কোয়ার। আইডিটা হলো হাফ এম আর স্কোয়ার, এমটা হলো এম আর ডিটা হলো আর। এই দুটো অক্ষের মধ্যে লম্ব দূরত্ব, সেটা হবে আর স্কোয়ার। তাহলে এটা হবে 3/2 এম আর স্কোয়ার। কেমন বুঝতে পারা গেল? এইভাবে আমরা সমস্ত লম্ব অক্ষ সমীর উপপাদ্য এবং আমরা সমান্তরাল অক্ষ সমীর উপপাদ্য, এই উপপাদ্যগুলোকে যেখানে যেমন দরকার সেইভাবে আমরা প্রয়োগ করতে পারবো। এবার আমরা গোলকের ক্ষেত্রে চলে যাই। রিংয়ের ক্ষেত্রে হলো, ডিস্কের ক্ষেত্রে সামান্য দেখিয়েছি, আরও কিছু দেখানো যায়। তোমরা নিজেরাই এবার পারবে, কিছু এক্সাম্পল আমি দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখে নেবে, দেখে তোমরা করে ফেলবে। এবার আমরা গোলকের ক্ষেত্রে যদি ধরি, এটা হচ্ছে সলিড স্ফিয়ার, নিরেট গোলক, সলিড স্ফিয়ার যার ভর এম আর ব্যাসার্ধ আর। সেক্ষেত্রে আমরা এই যে ভার কেন্দ্র, এই ভার কেন্দ্রগামী যে অক্ষ সেইটা পাবো কি 2/5। ওই ভার কেন্দ্রগামী যে কোনো অক্ষের সাপেক্ষে আমরা জড়তা ভ্রামকের মান আমরা জেনেছি কি 2/5 এম আর স্কোয়ার। এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ সবসময় তো এটা ডিরাইভ করা যাবে না। এই ডিরাইভ একটা লম্বা ডিরাইভেশন আছে, তোমরা সেটা পিডিএফে পেয়ে যাবে, অবশ্যই তোমরা দেখবে। এবার তোমাকে বললো না এই রকম ট্যানজেন্টের সাপেক্ষে, এটাকে যদি ট্যানজেন্ট বলি তাহলে আইটি সমান কী হবে না এই দূরত্বটা হলো আর। সেক্ষেত্রে আমরা সমান্তরাল অক্ষ সমীর উপপাদ্য লাগাবো আইজি প্লাস এম ডি স্কোয়ার। তাহলে হবে কত 2/5 এম আর স্কোয়ার প্লাস এম ইন্টু আর স্কোয়ার। তাহলে হবে 2/5 প্লাস 1 7/5 এম আর স্কোয়ার। অর্থাৎ ট্যানজেন্টের সাপেক্ষে এই গোলকের যে জড়তা ভ্রামক সেটা পাবো 7/5 এম আর স্কোয়ার। এবারে তোমাকে এরকম দিয়ে দিল দুটো গোলক, এরকম দুটো গোলক আছে, এই রকম একটা অক্ষ আছে। এবার এই গোলকটার ভর এম আর, এই গোলকটার ভরও এম আর ব্যাসার্ধ আর, এর ব্যাসার্ধ আর। এবারে তোমাকে বলবে যে এই অক্ষটা এই রকম রয়েছে, এই এবি অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করো। তাহলে তুমি কি করবে? দেখো তুমি এইটার সাপেক্ষে জানো 2/5 এম আর স্কোয়ার, এইটার সাপেক্ষে জানো 2/5 এম আর স্কোয়ার। তাহলে এ বি এর সাপেক্ষে এর কত হবে না আই এ বি সমান হবে 2/5 এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার সমান হবে 7/5 এম আর স্কোয়ার। তাহলে একটার জন্য হলো, এটার জন্য হলো 7/5 এম আর স্কোয়ার, একইভাবে এটার জন্যও হবে 7/5 এম আর স্কোয়ার। তাহলে 1 নম্বরের জন্য আই এ বি 1, আই এ বি
টু সমান হবে 7/5 এম আর স্কোয়ার। সেখান থেকে আমি পাবো IAB ইকুয়ালস টু IAB1 প্লাস IAB2 7/5 এম আর স্কোয়ার প্লাস 7/5 এম আর স্কোয়ার। অর্থাৎ আমি কী পাবো, IAB ইকুয়ালস টু 14/5 এম আর স্কোয়ার। এইরকমভাবে আমরা এই দুটো গোলকের জড়তা ভ্রামকের মান নির্ণয় করতে পারবো। কার সাপেক্ষে নির্ণয় করতে পারবো না, AB অক্ষ সাপেক্ষে নির্ণয় করতে পারবো। এবার মনে করো তোমাকে এরকম দিয়ে দিল যে 3টে ফাঁপা গোলক আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমি সলিড স্ফিয়ার শেষ করলাম, এবারে ফাঁপা গোলক একই রকম হবে। এবারে যদি বলি ফাঁপা গোলক স্ফেরিক্যাল সেল, স্ফেরিক্যাল সেল। আমি যদি বলি ফাঁপা গোলক যদি আমার দেওয়া থাকে তাহলেও সেক্ষেত্রে কী হবে, 2/5 বদলে সেখানে 2/3 এম আর স্কোয়ার হয়। এবারে আমাকে এরকম ফাঁপা গোলক দিয়ে দিয়েছে, 3টে এরকম দিয়ে দিয়েছে, এরকম 3টে গোলক দিয়ে দিয়েছে। এইটা হলো AB অক্ষ। এবারে এই 3টে গোলকের প্রত্যেকটির ভর M আর ব্যাসার্ধ R। এই ক্ষেত্রে এই পুরো সিস্টেমটার অর্থাৎ এই 3টে গোলকের, 3টে ফাঁপা গোলকের যে জড়তা ভ্রামক হবে AB অক্ষ সাপেক্ষে সেটা কত হবে। এক্ষেত্রেও তোমাকে সমান্তরাল অক্ষসমূহের উপপাদ্য লাগাতে হবে। ফার্স্টে এইটার জন্য তোমাকে কিছুই লাগাতে হবে না, এটার জন্য জাস্ট ফর্মুলা। অর্থাৎ 1 নম্বরটার জন্য I1 ইকুয়ালস টু আমি পাবো 2/3 এম আর স্কোয়ার। আমরা ফর্মুলা বসিয়ে দেবো, 2/3 এম আর স্কোয়ার তো আমাদেরকে মনে রাখতেই হচ্ছে। এবার আমরা এইটা আমাদের মনে নেই, তাহলে আমাদের কী করতে হবে, এই ডিস্টেন্সটা প্রথমে বের করতে হবে। দিয়ে এটার সাপেক্ষে আমার জানা I2, তাহলে কী হবে, এটার সাপেক্ষে যেটা হয় সেটা হচ্ছে এই অক্ষ, এটা সাপেক্ষে মানে এই অক্ষটা সাপেক্ষে এম আর স্কোয়ার হয়, প্লাস এখানে হয় প্লাস এম আর স্কোয়ার। তাহলে 3 + 2 5/3 এম আর স্কোয়ার। এই ক্ষেত্রেও তাই, এই অক্ষটার সাপেক্ষে আমার জড়তা ভ্রামক জানা আছে 2/3 এম আর স্কোয়ার। তাহলে AB অক্ষের সাপেক্ষে এই গোলকটার, এই যে ফাঁপা গোলকটার, তার জড়তা ভ্রামক কত হবে, একইভাবে I3 = হবে 5/3 এম আর স্কোয়ার। তাহলে এটার জন্য হলো 2/3 এম আর স্কোয়ার, এটার জন্য হলো 5/3 এম আর স্কোয়ার, আর এটার জন্য হলো 5/3 এম আর স্কোয়ার। তাহলে টোটাল জড়তা ভ্রামক কী হবে, প্রত্যেকটা যোগ হয়ে যাবে 2/3 এম আর স্কোয়ার। জড়তা ভ্রামক এটাই সুবিধা, জড়তা ভ্রামক একই অক্ষ এবং এগুলো সমান্তরাল অক্ষ, এখানে যোগ করে যাওয়া যায় সরাসরি, কারণ এগুলো একটা অক্ষের সাপেক্ষে ঘুরছে। হ্যাঁ, এক্ষেত্রে সরাসরি যোগ হয়ে যায়, এখানে কোনো এর জন্য বিশেষ কোনো বিচারের প্রয়োজন হয় না, খুব সহজে এটা ধরে নেওয়া যায় 1/3 এম আর স্কোয়ার। তাহলে 2, 5, 5, 12, 3 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা তো খুব সুন্দর আসছে। 3, এটাও 2/3, এটাও 5/3, এটাও 5/3, বাহ। তাহলে 5, 5, 10, 12/3 এম আর স্কোয়ার। তাহলে আলটিমেট কত হবে, 4 এম আর স্কোয়ার। এইখানে এই সিস্টেমটার জড়তা ভ্রামক হবে 4 এম আর স্কোয়ার। এরকমভাবে যেভাবেই দিক না কেন তোমরা কিন্তু জড়তা ভ্রামকের মান বের করে ফেলতে পারবে, কারণ তোমাদের কাছে অস্ত্র রয়েছে। সেই দুটো অস্ত্র হলো, একটা সমান্তরাল অক্ষ সমূহের উপপাদ্য আর একটা হলো লম্ব অক্ষ সমূহের উপপাদ্য। গোলক হয়ে গেল। চোঙের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো এখানে একটা চোঙ দিয়ে দিয়েছে তোমাকে। চোঙের ক্ষেত্রে তোমরা অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামকের মান জানো। এবার তোমাকে একটা সাইডের, যে কোনো একটা সাইড দিয়ে দিল, এই সাইডের সাপেক্ষে জড়তা ভ্রামকের মান নির্ণয় করতে বললো। তখন তুমি কি করবে না, এই অক্ষ সাপেক্ষে অর্থাৎ জি সেন্টার অফ গ্র্যাভিটি সাপেক্ষে যে জড়তা ভ্রামক সেটা আমরা জানি কত, হাফ। এটা যদি ফাঁপা চোঙ হয়, ফাঁপা হলে এম আর স্কোয়ার, যদি ফাঁপা হলে এম আর স্কোয়ার IG। তাহলে এইখান থেকে এই দূরত্বটা হবে আর, তাহলে হবে IAB সমান হবে IG প্লাস এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার সমান হবে 2m আর স্কোয়ার। IAB হবে 2m আর স্কোয়ার। এবার এটা যদি নিরেট হয়, নিরেট হলে কি হবে না, IAB সমান হবে IGটা তখন কী হবে, নিরেট হয়ে গেলে চাকতি হয়ে যাচ্ছে, হাফ এম আর স্কোয়ার। আর এখন তো এম আর স্কোয়ার, তো এম আর স্কোয়ারই থাকবে, তাহলে হবে 3/2 এম আর স্কোয়ার। এইভাবে তোমরা সব যে কোনো এক্সাম্পল থাকে না কেন, তোমরা কিন্তু ওই উপপাদ্যগুলোর প্রয়োগ করে তোমরা সমস্তটা সুন্দরভাবে করে ফেলতে পারবে।
এবারে আমরা স্কোয়ার যদি থাকে, একটা স্কোয়ার প্লেট যদি থাকে, এরকম একটা স্কোয়ার প্লেট রয়েছে যার বাহুর দৈর্ঘ্য এ এবং ভর এম, সেক্ষেত্রে আমরা জানি কি এই কেন্দ্রগামী যে লম্ব অক্ষ সাপেক্ষে, অর্থাৎ এটাকে যদি আমি জি বলি, আইজি এর ভ্যালু কত হবে না 1/12 এম ইন্টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এল স্কোয়ার মানে কী হবে, লেন্থও এ আর হচ্ছে ব্রেথও এ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই হচ্ছে এ। তার জন্য আমরা এখানে কি করব, 1/12 এম ইন্টু 2 এ স্কোয়ার এটা পাবো, তাহলে 1/6 এম এ স্কোয়ার পাবো। একটা এই রকম দেওয়া আছে। এবারে আমাকে বলছে কি যে না বাবু তুমি এরকম একটা কর্ণের সাপেক্ষে বের করো, এরকম একটা কর্ণের সাপেক্ষে জড়তা ভ্রামক বের করো, আই ডায়াগোনাল বের করো। আই জি আমার জানা আছে। এবার দেখো এই জি সাপেক্ষে এখানে আই ডায়াগোনাল যদি আমরা করি, এরা পরস্পর 90 ডিগ্রি হবে, এই ডায়াগোনাল আর এই ডায়াগোনাল। এবং শুধু তাই নয়, এটা যদি ইউনিফর্ম প্লেট হয়, এটা সাপেক্ষে এই যে এই জড়তা ভ্রামকটা আইডি হলে এর সাপেক্ষেও আইডি হবে, কারণ এটা একটা সিমেট্রিক ফিগার। এখানে আমরা তাহলে বলতে পারবো আইডি প্লাস আইডি সমান হবে আই জি। এটা জি বিন্দু যদি হয়, এইটা হলো এর সঙ্গে লম্ব, তাহলে আইডি সমান আমরা পাবো কি না হচ্ছে হাফ আইজি। এবারে হাফ আইজি মানে কত, 1/6 এম স্কোয়ার আমরা এখানে পেয়েছি, তাহলে এখানে আমরা লিখে দেবো হাফ ইন্টু 1/6 এম স্কোয়ার সমান হবে 1/12 এম স্কোয়ার, 1/12 এম স্কোয়ার। ঠিক আছে, 1/12 এম স্কোয়ার। এবারে কী করবো আমরা, এবারে যদি আমাদেরকে এই সাইডে দিয়ে কোনো জড়তা ভ্রামক বের করতে বলে, সেটাও আমরা বের করতে পারবো। ধরো এই সাইড, এরকম একটা সাইডের ধার গেছে, একটা অক্ষ গেছে, তার সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা কোন অক্ষ সমূহের উপপাদ্য প্রয়োগ করব না, লম্ব অক্ষ সমূহের এই সমান্তরাল অক্ষ সমূহের উপপাদ্য প্রয়োগ করব, এবং এই দূরত্বটা হবে a/2। সেক্ষেত্রে আমরা যদি এটাকে এ বি বলি, আই এ বি সমান হবে কত না হচ্ছে আইজি প্লাস এম ইন্টু ডি স্কোয়ার, ডি স্কোয়ার মানে কি a/2 এর হোল স্কোয়ার। আর আইজি এর ভ্যালুটা কত 1/6 এম স্কোয়ার, আর এটা হবে এম স্কোয়ার বাই 4 1/4, তাহলে কী হবে 424। এবার 424 নয়, এটা 12 যদি না, 6 × 12 আর হচ্ছে 4 × 12 মানে 2 আর 3 5/12 এম স্কোয়ার। আইবি এর ভ্যালু হবে 5/12 এম স্কোয়ার। এইভাবে আমরা কিন্তু এই অক্ষসমূহের উপপাদ্যকে কাজে লাগাতে পারব, যাকে আমরা অনেকগুলো এক্সাম্পল দিলাম। এছাড়াও তোমাদের এক্সাম্পল থাকবে, তোমরা পিডিএফে সেটা দেখতে পাবে, এবং সেটাকে খুব ভালো করে তোমরা নিজের মতো করে প্র্যাকটিস করবে। সব উদাহরণ যদি বলে দিই তাহলে তোমার মাথা খাটানোটা কম হবে, এই কারণে আমি সবটা বলে দিলাম না। সবসময় ইজিলি সব কিছু হয় না, সব কিছু আমি খাটলাম না, সবসময় স্যার সুন্দর করে বুঝিয়ে দিলেন, সেইটা এক্সপেক্ট করা যাবে না। আমরা ইচ্ছে করেই অনেক সময় পরিষ্কার করে বোঝাতে চাই না, কারণ তোমরা কিছুটা মেহনত করে যদি ওটা শিখতে পারো, তাহলে দেখবে তোমার সেটা মনের মধ্যে গেঁথে যাবে। এখানে অবশ্যই ক্ল্যারিটি থাকতে হবে। আমরা যে উপপাদ্য দুটো বললাম, সেক্ষেত্রে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সেখানে ক্ল্যারিটি যদি না থাকে তাহলে তোমাকে আবার বুঝতে হবে। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে কি না, তাহলে আমি নিশ্চয়ই আবার একটা ভিডিও বানিয়ে দিতে পারবো। শুধু তাই নয়, এইটা তুমি চাইলেই, এখানে ভিডিওটাই যে তোমার একমাত্র উপায় ভরসা তা কিন্তু নয়। এটা চাইলেই তুমি সুন্দর করে বুঝে নিতে পারো, পিডিএফ রয়েছে, সেটা থেকে বুঝে তুমি অ্যাপ্লাই করার চেষ্টা করো বিভিন্ন এক্সাম্পলে, তাহলে কিন্তু এটা তোমার মনের মধ্যে গেঁথে যাবে। সব সময় একদম পুরোপুরি ডিপেন্ডেন্ট হবে না, এটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে পুরোপুরি ডিপেন্ডেন্ট হবে না। তোমার এখানে সবগুলো আমি করিয়ে দিলাম, তোমার ভালো লাগবে, আমার ভিডিও ভালো হবে, ভিডিওর টিআরপি বেশি হবে, সেটা আমি চাই না। আমি চাই একমাত্র স্টুডেন্টদের উন্নতি এবং স্টুডেন্টদের উন্নতি। সেখানে কোনো টিআরপি কোনো বালাই নেই, কোনো প্রয়োজন নেই আমার। তুমি যদি শিখতে পারো, তুমি যদি প্র্যাকটিস করো বিভিন্ন এক্সাম্পল নিয়ে, তাতে তোমার কিন্তু অনেক বেনিফিট হবে, তুমি এগিয়ে যেতে পারবে। সো উইশ ইউ অল দ্য বেস্ট। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো।